কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হলেও টি-20 সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা শুক্রবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। অনুশীলন নয়, বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে দিন পার করল বাংলাদেশ ক্রিকেট দল। ইউনিট কর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি সাংবাদিকরা। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো শেখ জামাল। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট ফিফা প্রতিনিধি। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত, তাই টাইগারদের সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েই সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এমনটাই মন্তব্য করেছেন সফরকারী দলটির অলরাউন্ডার জেপি ডুমিনি। তবে নিজেদের সেরাটা খেলেই টি-20 সিরিজ জয় আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। আর স্বাগতিকদের স্পিন না, কন্ডিশন ও উইকেটের সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ বলে মনে করেন এই প্রোটিয়া অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে যতই চোকার্স হিসাবে জানুক না কেন, বাংলাদেশের মাটি দক্ষিণ আফ্রিকার জন্য বেশ পয়মন্তই। কারণ এর আগে বাংলাদেশ সফরে এসে দুবার টেস্ট সিরিজে জয় পাওয়ার পাশাপাশি 2003 সালে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও যৌথভাবে শিরোপা জিতেছিল তারা। এরপর 2008 সালের ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল গ্র্যাম স্মিথ বাহিনী। তার উপর প্রোটিয়াদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য ধরা দেয় এই বাংলাদেশের মাটিতে। 1998 সালে মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। যদিও এই উপমহাদেশের কন্ডিশনে খুব একটা সাবলীল নয় তারা, পাশাপাশি স্পিন খেলার দুর্বলতা সব প্রতিপক্ষই জানে বলে এই উপমহাদেশে সব দলই তাদের ওই স্পিন জুজুর ভয় দেখিয়েই কাবু করতে চায়। এসব নিয়ে দুশ্চিন্তা প্রোটিয়া শিবিরে ভর করলেও নিজেদের সামর্থ্য দিয়ে সেই ভয়কে জয় করতে প্রস্তুত প্রোটিয়ারা। অনেকেই মনে করে আমাদের স্পিনের প্রতি দুর্বলতা রয়েছে, তবে এই বিষয়টি নিয়ে আমরা অনেক কাজ করেছি। তাছাড়া এই উপমহাদেশের ঘরোয়া ক্রিকেটে আমাদের অনেক ক্রিকেটারই খেলে থাকেন, তাই এটা কোনো সমস্যা নয়। তবে এখানকার পিচ কিছুটা স্লো হয়, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বাংলাদেশ দলের পারফরমেন্সের দারুণ প্রশংসা ছাড়াও টাইগারদের বিপক্ষে কঠিন লড়াই হবে বলে মনে করেন এই প্রোটিয়া অলরাউন্ডার। আমরা জানি গেল বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দারুণ খেলছে। এই বিষয়টি অবশ্য আমাদের মাথায় আছে। আমরা তাদের শক্তিশালী ও দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছি। আমাদের দলেও বেশ কিছু ম্যাচ উইনার ক্রিকেটার রয়েছেন। আশা করি এই সিরিজে আমরা ভালো কিছু করব। বিশ্বকাপের পর প্রায় 3 মাস বিরতিতে মাঠে নামছে প্রোটিয়ারা, তাই একটু জড়তা যে থাকবে সেটিও অকপটে স্বীকার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর দুদিন আগে ব্যাট বল নিয়ে মাশরাফি মুশফিকরা ক্যামেরার সামনে নিয়েছেন ভিন্ন অভিজ্ঞতা। নিয়মিত অনুশীলন না করে এদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রে অংশ নেয় টাইগার ক্রিকেটাররা। আর জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমের এলোমেলো অবস্থার ছবি তুলতে গিয়ে শুটিং ইউনিটের কর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি হতে হয় চিত্র সাংবাদিকদের। ব্যাট হাতে শ্যাডো করছেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট যুদ্ধের আগে মিরপুরের ক্রিকেট ক্যানভাসে এমন দৃশ্য দেখাটাই স্বাভাবিক, কিন্তু না, বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে ক্যামেরার সামনে ব্যাটিং প্রদর্শনী মুশফিকের। শুধু মুশফিকই না, একটু পরে দেখা গেল পুরো দলের খেলোয়াড়রা মাঠের ক্রিকেট লড়াইয়ের মতোই মাশরাফির নেতৃত্বে বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে হাজির। বেশ কয়েকবার পরিচালকের চাহিদা মতো শট দিলেন সাকিব তাসকিনরা। গ্যালারিতে থাকা কিছু দর্শক তা আগ্রহ নিয়ে দেখছিলেন। ক্যামেরার সামনে এমন অভিজ্ঞতায় রোমাঞ্চিতই মনে হলো ক্রিকেটারদের। তবে প্রশ্ন উঠেছে, দুদিন পরেই সিরিজ শুরু, তার আগে অনুশীলন বাদ দিয়ে দীর্ঘ সময় বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ায় ক্রিকেটারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটল কিনা। মনে হয় না আমাদের কোনো এফেক্ট হবে, বিকজ আমরা প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, সব জায়গায় সবকিছু ম্যানেজ করতে হবে। সো ফুলি আমরা ক্রিকেট ভালো পারফর্ম করতে পারি বা মাঠে যদি ভালো পারফর্ম করতে পারি, এটা কোনো এফেক্টই পড়ার কথা না। শুটিং এর শেষ পর্যায়ে একটা শট ছিল ড্রেসিং রুম কেন্দ্রিক। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ড্রেসিং রুম সংরক্ষিত হলেও দেখা গেছে বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠানের অনেক কর্মী সেই সংরক্ষিত এলাকার যথেচ্ছ ব্যবহার করছেন। ব্যাপারটি চিত্র সাংবাদিকদের নজরে আসলে ছবি তুলতে গেলে উত্তেজিত হয়ে পড়েন শুটিং ইউনিটের কর্মীরা। কতটুকু এরিয়ায় আপনাদের পারমিশন আছে? মাঠে
এবং এই জায়গাটা এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় আমার দরকার ছিল দুটা প্লেয়ারের শট হবে। ওই শটটা আপনি এখানে দেখতে পারবেন কি শট হচ্ছে। হ্যাঁ, ড্রেসিং রুমের ভিতরে কোনো শুটিং হচ্ছে না। এমন অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন তুললেন বিসিবির দায়িত্ব জ্ঞান নিয়ে। আমরা যেটা জানি যে ক্রিকেটে ড্রেসিং রুমে আসলে শুধু প্লেয়ারদের অ্যাক্সেস থাকে, সেটা সাম্প্রতিক সময় আমরা এটার অনেকবারই এর ব্যত্যয় করতে দেখেছি। খেলা শেষে আমরা দেখেছি সবাই ড্রেসিং রুমে ঢুকে সেলফি তোলে, যে যার মতো ঢুকছে, আসছে, বেরোচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সেলফি তুলছে, ঘুরছে। মাঠে আমরা দেখতেছি যে শয়ে শয়ে লোক ঘুরতেছে, এগুলি কোনো আসলে নিষেধাজ্ঞা নাই। খেলা শেষে এটা বাজার হয়ে যায়। এদিনও অবশ্য মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে অনেক অপরিচিত অতিথির আগমন দেখা গেছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে এদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একমাত্র প্রস্তুতিমূলক টি-20 ম্যাচে শুক্রবার মাঠে নামছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। রোববার শুরু হচ্ছে 2 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ। তবে এর আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ডিভিলিয়ার্স ডুপ্লেসিসরা। বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের জার্সিকে মাঠে নামতে যাচ্ছে প্রোটিয়ারা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের সব সদস্যই ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে বিসিবি একাদশের সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও আলামিন হোসেনের মতো জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। দীর্ঘদিন জাতীয় দলের সুযোগ না পাওয়ায় এই ম্যাচে দারুণ কিছু করে আবারও নির্বাচকদের নজরে আসার সুযোগ এই ক্রিকেটারদের সামনে। অনুমতি ছাড়া অনুশীলনের সময় ড্রোন ব্যবহার করায় ক্ষমা চাইল সফরকারী দক্ষিণ আফ্রিকা দল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন ব্যবহার করে অনুশীলন করতে দেখা যায় প্রোটিয়াদের। ক্রিকেট মাঠে নিত্য নতুন প্রযুক্তি প্রতিনিয়ত ব্যবহার করে আসছে দক্ষিণ আফ্রিকা দল। তারই অংশ হিসেবে ভিন্ন ভিন্ন দিক থেকে অনুশীলনের ছবি ও ভিডিও সংগ্রহের জন্য অনুশীলনে ড্রোন ব্যবহার করে দলটি। তবে বাংলাদেশের আইনে নিরাপত্তার স্বার্থে পূর্ব অনুমতি ছাড়া এমন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। আর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের জন্য বাধ্যবাধকতা না জানায় পরে বাংলাদেশ সেনাবাহিনী ও নিরাপত্তা বিভাগের কাছে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার। সংবাদ সংস্থা এএফপির কাছে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রসঙ্গ, একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে 13 জুলাই চট্টগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সিএমপির কনফারেন্স রুমে বিসিবি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় 2টি টি-20 ও 2টি ওয়ানডের পর তৃতীয় ওয়ানডে ও একটি টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। এ সময় তারা অনুশীলন সহ যে সকল পথ দিয়ে হোটেলে যাতায়াত করবে সেসব পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ক্রিকেটাররা হোটেল র্যাডিসন ব্লু থেকে কিভাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পৌঁছবে সেসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে সভায় বিসিবি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়। এছাড়া খেলার 2 দিন আগে ইউসিবিএল এর হালিশহর, মুরাদপুর, জিইসি ও অন্দরকিল্লা এই 4টি শাখার খেলার টিকিট পাওয়া যাবে বলে সভায় উল্লেখ করা হয়। সভায় চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন মেয়র ও বিসিবি সব পরিচালক আজম ও নাসির উদ্দিন। আমরা বিসিবির পক্ষ থেকে সবার সাথে সমন্বয় করব এবং সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং আমাদের ফোকাল পয়েন্ট, এটা আমাদের ভেন্যু ম্যানেজার ফজল বারী খান রুবেল, সেই ফোকাল পয়েন্ট থাকবে। প্লেয়ার অবস্থান করবেন হোটেল রেডিসন ব্লুতে এবং যাতায়াত এবং স্টেডিয়াম এবং হোটেলের যে নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তার জন্য। উঠতে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মাটিতে নামিয়ে আনলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দ্বিতীয় লেগের ম্যাচে ওয়েটসনের জোড়া গোলের সত্ত্বেও কামাল আহমেদ বাবুর শিষ্যদের বিপক্ষে 2 গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জোসেফ আফোসের শিষ্যদের। তবে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শেখ জামাল। ফরাশগঞ্জের বিপক্ষে 9-1 গোলের রেকর্ড গড়া জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে উড়ন্ত সূচনা করেছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে দ্বিতীয় ম্যাচেই তাদের মাটিতে নামিয়ে আনলো অপেক্ষাকৃত দুর্বল দল রহমতগঞ্জ। তবে এই ড্রটাও হয়তো রহমতগঞ্জের কাছে জয়ের সমানই।
যদিও ম্যাচের শুরুতে বেশ আগ্রাসী ভাব নিয়েই শুরু করেছিল ধানমন্ডির ক্লাবটি। শুরু থেকেই রহমতগঞ্জের রক্ষণকে একের পর এক আক্রমণ করে ব্যস্ত রাখছিল মামুনুলরা। ফল পেতেও দেরি হয়নি শেখ জামালের। ম্যাচের 7 মিনিটেই তকলিসের বাড়িয়ে দেয়া বল থেকে গোল করে লিড এনে দেন আরেক হাইতিয়ান স্ট্রাইকার ওয়েটসন। এরপর রহমতগঞ্জ বেশ কয়েকবার মধ্যমাঠ অতিক্রম করতে চাইলেও জামালের আক্রমণে বারবার পিছিয়ে আসতে হচ্ছিল। এরই মাঝে ম্যাচের 20 মিনিটে আবারও আক্রমণ হানে আফুসির শিষ্যরা। এবারও হাইতিয়ান স্ট্রাইকার ওয়েটসনের গোল। প্রতিপক্ষের ডি বক্সের ভেতর ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে অনেকটা হেসে খেলে বল জালে পাঠিয়ে দেন তিনি। শেখ জামাল লিড পায় 2-0 গোলে। তবে বিরতির আগেই গোলের দেখা পায় রহমতগঞ্জ। 41 মিনিটে গিনিয়ান মিডফিল্ডার চামারার দুর্দান্ত শট গোলরক্ষককে এড়িয়ে জালে জড়ালে ব্যবধান কমে শেখ জামালের সাথে। ম্যাচের 82 মিনিটে কামাল বাবুর শিষ্যদের সমতায় ফেরার বেশ ভালো একটি সুযোগ রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক আলামিন। তবে খেলার শেষের দিকে যখন শেখ জামালের খেলোয়াড়রা রেফারির শেষ বাঁশি বাজার শোনার অপেক্ষায়, ঠিক সে সময়ই মামুনুলদের জয়ের আশা গুড়িয়ে দেন রহমতগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকার সলোমন। জোরালো এক শটে গোল করে সমতা আনেন এই নাইজেরিয়ান। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ড্র করলেও 12 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে শেখ জামাল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন ফিফা প্রতিনিধি। তবে সঠিক নিয়মে কাজ এগুলেও বেসমেন্টের উপর টার্ফ বসাতে এখনো প্রায় 8 থেকে 10 দিন অপেক্ষা করতে হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তারা। বন্দর থেকে টার্ফ খালাসে সকল জটিলতার অবসান হয়েছিল আগেই। অপেক্ষাটা ছিল শুধু ফিফা প্রতিনিধিদের মাঠ পরিদর্শনের। বৃহস্পতিবার নির্মাণকারী প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রার টেকনিক্যাল ম্যানেজারকে সাথে নিয়ে ফিফা প্রতিনিধির এই পর্যবেক্ষণের পর অপেক্ষাটা এবার চূড়ান্ত কাজ শুরুর। ফিফার কাছ থেকে গোল প্রজেক্ট পাওয়ার পর কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছিল 2014 নভেম্বরে। বিভিন্ন প্রতিবন্ধকতায় কার্যক্রম মাঝে বন্ধ থাকলেও গেল 8 মাস ধরে স্টেডিয়ামটিতে চলেছে বেসমেন্ট তৈরির কাজ। কেমন হয়েছে সেই কাজ সেটি পরীক্ষা নিরীক্ষা করে এবার টার্ফ বসানোর জন্য সবুজ সংকেত দিল ফিফা প্রতিনিধি। Ready to install the carpet. টার্ফ বসানোর কার্যক্রমে আমি বেশ সন্তুষ্ট, কেননা প্রত্যেক জায়গায় ভালো কাজ করা হয়েছে যা দৃশ্যমান। তবে কাজের অগ্রগতি থাকলেও বেসমেন্টের ওপর টার্ফ বসাতে আমাদের এখনো প্রায় 8-10 দিন অপেক্ষা করতে হবে। The subbase then it is destroy a little bit. এদিকে বেসমেন্ট প্রস্তুত হলেও টার্ফ বসানোর জন্য অপেক্ষা করতে হবে আরো প্রায় 1 সপ্তাহ। এরপর কাজ শেষ করতে সময় লাগবে আরো প্রায় 2 মাস। তবে ভারী বর্ষণ কিংবা বৈরী আবহাওয়া দেখা দিলে স্থগিত রাখতে হবে সে কার্যক্রম। আমাদের এখনো বেশ কিছু কাজ করার বাকি। সব মিলিয়ে প্রায় 2 মাস লেগে যেতে পারে সম্পূর্ণ কাজ শেষ করতে। তবে এর মাঝে যদি ভারী বৃষ্টি কিংবা প্রখর রোদ থাকে তাহলে আমাদের কাজ বন্ধ রাখতে হবে। টার্ফ বসানোর কাজ যখনই শেষ হোক না কেন সময় পেরিয়ে যাওয়ায় এবছর ফিফার কাছ থেকে গোল প্রজেক্টের আওতায় আর কোনো টার্ফ পাওয়ার সম্ভাবনা নেই বাফুফের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ক্রিকেট। শ্রীলঙ্কা পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। শুক্রবার থেকে পাল্লাকেলেতে শুরু হচ্ছে 3 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টে খেলতে পারবে না পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এছাড়া শ্রীলঙ্কা দলে সাঙ্গাকারার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে উপুল থারাঙ্গাকে। সিরিজে 1-1 সমতা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল 10:30টায়। সিরিজের প্রথম টেস্ট জিতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান, কিন্তু দ্বিতীয় টেস্টেই লঙ্কানদের বিপক্ষে সাদামাটা পারফরমেন্সে আবারও ফুটে উঠেছে পাকিস্তানের দুর্বল ব্যাটিংয়ের চিত্র। পাশাপাশি ওয়াহাব রিয়াজের ইনজুরিতে থাকায় পাকিস্তানের বোলিং শক্তিও কমে গেছে। তার উপর এই ম্যাচে পাকিস্তানি স্পিনার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন ওঠায় তিনিও খেলতে পারছেন না। অন্যদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা সাঙ্গাকারা এই টেস্ট খেলতে পারবেন না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন তিনি ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ খেলে অবসর নেওয়ার ঘোষণা দেন। তার পরিবর্তে খেলতে যাওয়া থারাঙ্গা এই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর কলম্বোতে। ভিসা জটিলতার কারণে 4 জুলাইয়ের পরিবর্তে 6 জুলাই চেন্নাই বোলিং অ্যাকশন সংশোধনের জন্য বায়োমেকানিক্যাল পরীক্ষা দেবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন এই অলরাউন্ডার। গেল বছর নভেম্বরে প্রথম দফায় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বিশ্বকাপে শুধু ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানি স্কোয়াডে জায়গা হয় হাফিজের। তবে কমাস আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ্যাকশন শুধরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অনুমতি পান হাফিজ।
কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চলাকালীন আবার অভিযুক্ত হন তিনি। আর আইসিসি নিয়ম অনুযায়ী অভিযুক্ত হওয়ার 14 দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বোলারকে। সে অনুসারে 4 জুলাই চেন্নাইয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল হাফিজের। তবে ভারতে ভিসা পেতে দেরি হওয়ার কারণে 6 জুলাই পরীক্ষা দেবেন 31 বছর বয়সী এই স্পিনার। আর এবারের পরীক্ষা ব্যর্থ হলে দীর্ঘ সময় বোলিং থেকে দূরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। মর্যাদার অ্যাশেজের 69তম আসর শুরু হতে এখনো বাকি প্রায় সপ্তাহখানেক, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে মাঠের বাইরে কথার লড়াই। সাবেক তারকাদের সাথে গলা মেলাচ্ছেন বর্তমান তারকারাও। তবে সবার চেয়ে যেন একটু এগিয়ে রয়েছেন থ্রি লায়ন্সের সাবেক কিংবদন্তি জেফ থমসন এবং পেসার স্টুয়ার্ট ব্রড। আমি অগ্রিম কিছু বলতে চাই না, তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার পারফরমেন্স বলছে শিরোপা তারাই জিতবে। কিন্তু স্বাগতিকরা যদি সঠিক পরিকল্পনা অনুসারে আগাতে পারে ভিন্ন ফলাফলও আসতে পারে। আর অজিদের বিপক্ষে সফল হতে হলে বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সঠিক ও কঠিন কিছু স্পেল ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। I don't think that matters that much. Clark and fielding and things, but had some time to really get to. মানসিকভাবে এখন আমরা অনেক উজ্জীবিত, প্রায় সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। আমরা অজিদের চেয়ে তরুণ দল হতে পারি, কিন্তু আন্ডারডগ নই। মনে রাখতে হবে 2001 সালের পর অজিরা এখানে সফলতা পায়নি। তারা মরিয়া হলে আমরাও আগ্রাসী। প্রতিপক্ষকে কঠিন লড়াই উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত আমরা। He's there as a support staff to give us every. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ওঠা ফিক্সিং অভিযোগ সরাসরি নাকচ করে দিলেন ভারত জাতীয় দলের ব্যাটসম্যান সুরেশ রায়না। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ তোলা আইপিএল এর সাবেক প্রধান ললিত মোদির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভারতের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব জানিয়েছেন সুরেশ রায়না। ও বিবৃতিতে রায়না আরও বলেন, তিনি সবসময় সঠিকভাবে সবটুকু উজাড় করে দলের জন্য পারফর্ম করার চেষ্টা করেন। শুধু পেশাই নয়, ক্রিকেট তার নেশা। এমন উল্লেখ করে রায়না আরও বলেন, সম্প্রতি মিডিয়ায় তার বিরুদ্ধে ফিক্সিং নিয়ে যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা, যার সাথে তিনি বিন্দুমাত্র জড়িত নয় বলে দাবি করেন বিবৃতিতে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার জন্য তিনি মোদির বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেবেন বলেও জানানো হয় বিবৃতিতে। তিনি যে কোনো ধরনের ফিক্সিং এর সাথে জড়িত নয় তা দর্শকদের সামনে তিনি প্রমাণ করবেন বলেও দাবি করেন। সম্প্রতি আইপিএল এর সাবেক চেয়ারম্যান ললিত মোদি আইপিএল এ ফিক্সিং এর অভিযোগ তোলেন সুরেশ রায়না সহ চেন্নাই সুপার কিংসের 3 ক্রিকেটারের বিরুদ্ধে। নারী বিশ্বকাপের খবর। কানাডায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে আত্মঘাতী গোলে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। ফলে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় ইংলিশদের। কানাডার কমনওয়েলথ স্টেডিয়ামে ফাইনাল ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামে দুদল। আক্রমণ পাল্টাক্রমণ চলে শুরু থেকেই, যেখানে ম্যাচের 33 মিনিটেই গোলের দেখা পায় জাপানিরা। আয়া মিয়ামার পেনাল্টি থেকে পাওয়া গোলে লিড নেয় জাপান। এরপর অবশ্য গোল পরিশোধে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। 40 মিনিটে ফারা উইলিয়ামসের পেনাল্টি গোলে সমতা আনে ইংলিশরা। তবে এরপর ম্যাচের বাকি সময় গোলের দেখা পায়নি কেউ। কিন্তু নির্ধারিত সময় শেষে যোগ করার সময় ঘটে অঘটন। ইংল্যান্ডের লরা বাসেট নিজেদের জালে আত্মঘাতী গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান। এতেই গেলবারের ফাইনালের পুনরাবৃত্তি নিশ্চিত হয়। আগামী মঙ্গলবার ফাইনালে জাপানের প্রতিপক্ষ দুবারের চ্যাম্পিয়ন ও গেলবারের রানার্স আপ যুক্তরাষ্ট্র। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুর আগেই অনেক ফুটবল তারকারই ঠিকানা বদলে যাবে। পুরনো জার্সির পরিবর্তে নতুন জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখবেন ভক্তরা। পুরো মৌসুমের পারফরমেন্সের উপর ওঠানামা করে ফুটবল তারকাদের দর। মোটা অঙ্কের বিনিময়ে ছোট বড় প্রায় সব ক্লাবই নিজেদের শক্তি বাড়াতে অভিজ্ঞ ফুটবলারদের দলে টানার প্রতিযোগিতায় নামেন। এবারের মৌসুমে কোন কোন তারকার ক্লাব বদলের গুঞ্জন শোনা যাচ্ছে, চলুন তাই দেখে আসি এবারের প্রতিবেদনে। রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসকে দলে টানার চেষ্টা করছে ম্যানচেস্টার ইউনাইটেড, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কদিন ধরেই। গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 4র্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুমের শুরুতে নিজেদের রক্ষণ ভাগের শক্তি বাড়ানোর চিন্তাভাবনা করছে। সে উদ্দেশ্যে রামোসকে দলে ভেড়াতে রেড ডেভিলরা গুনতে রাজি আছে প্রায় 29 মিলিয়ন পাউন্ড। এরই মাঝে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট রেমন ক্যালদেরনের এক বক্তব্য এই গুঞ্জনকে যেন বাস্তবে রূপ দিতে যাচ্ছে। তিনি জানান, রামোস নিজেও ম্যানচেস্টার ইউনাইটেডে যাবার ব্যাপারে আগ্রহী, কারণ রিয়ালে খুব বেশি সন্তুষ্ট নয় এই স্প্যানিশ ডিফেন্ডার। তবে
29 বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে চুক্তির মেয়াদ আরো 2 বছর থাকায় সহজে তাকে হাতছাড়া করতে চাইছে না মাদ্রিদিস্তানরা। এখন দেখার অপেক্ষা রিয়ালেই থাকবেন নাকি ঠিকানা বদল করে ওল্ড ট্রাফোর্ডে যাবেন রামোস। সেভিয়ার সাথে পাট চুকিয়ে 2005 সালে রামোস রিয়াল মাদ্রিদে যোগ দেন। অন্যদিকে গেল 3 মৌসুম পর্তুগিজ ক্লাব পোর্তোতে কাটিয়ে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ হলেন কলম্বিয়ান তারকা স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ। 2012 সালে পোর্তোতে যোগ দিয়ে 132টি ম্যাচ খেলে 92টি গোল করেন এই স্ট্রাইকার। ইউরোপের নামিদামি বেশ কিছু ক্লাবে তার যাওয়ার কথা উঠলেও শেষ পর্যন্ত অ্যাটলেটিকোই হয় তার চূড়ান্ত ঠিকানা। ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচের জুভেন্টাসে চলে যাওয়ায় অ্যাটলেটিকোর শূন্যস্থান পূরণের জন্য প্রায় 25 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আনা হচ্ছে মার্টিনেজকে। এদিকে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে আবারও ফিরলেন লুকাস ভাস্কেজ। এসপানিওলে চমৎকার একটি মৌসুম কাটিয়ে রিয়ালের সাথে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন 24 বছর বয়সী এই উইঙ্গার। ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তরুণ স্ট্রাইকার ভাস্কেজ এসপানিওলের হয়ে 33টি লা লিগা ম্যাচ খেলে 3টি গোল করেছেন। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। কাঁধের ইনজুরির কারণে গোল্ড কাপ থেকে ছিটকে পড়লেন মেক্সিকোর স্ট্রাইকার হাভিয়ার হার্নান্দেজ। বুধবার হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পাওয়ায় হাসপাতাল পর্যন্ত যেতে হয় এই ফরওয়ার্ডকে। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের 41 মিনিটে বল দখলে রাখতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার ব্রায়ান বেকলেসের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান হার্নান্দেজ। পরে আর ম্যাচ খেলা হয়নি এই স্ট্রাইকারের। তার পরিবর্তে মাঠে নামানো হয় ওরিবে পেরালতাকে। তবে প্রথমার্ধের পর সাইড বেঞ্চে বসে থাকা আহত হার্নান্দেজকে পরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে হার্নান্দেজের ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। জাতীয় দলের জার্সি গায়ে 74 ম্যাচে হার্নান্দেজ করেছেন 40 গোল। মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতা বর্গেত্তির রেকর্ড থেকে আর মাত্র 6 গোল পেছনে আছেন 27 বছর বয়সী এই ফুটবলার। তাই গোল্ড কাপের আগে হার্নান্দেজের ইনজুরি ভাবিয়ে তুলেছে মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরাকে। আগামী 4 বছরের জন্য নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ড্যানি ব্লাইন্ড। 2012 থেকে সহকারী কোচ হিসেবে ডাচ ফুটবল দলের সাথে যুক্ত রয়েছেন তিনি। 2016 ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসের বাজে পারফরমেন্সের কারণে পদত্যাগ করেন 68 বছর বয়সী কোচ গাস হিডিঙ্ক। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর হিডিঙ্কের পরিকল্পনায় 10টি ম্যাচের 5টিতে হারে ডাচরা। আর দলের এমন বাজে পারফরমেন্সের কারণে পদত্যাগ করেন হিডিঙ্ক। আর নতুন কোচের সন্ধানে হিডিঙ্কের সহকারী ব্লাইন্ডকেই বেছে নেয় দ্য রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়ি জীবনে ডিফেন্ডারের দায়িত্ব পালন করা ব্লাইন্ড 2005 সালে ডাচ ক্লাব আয়াক্সের প্রধান কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। সাবেক ডাচ ফুটবলার ব্লাইন্ডের অধীনে 3 সেপ্টেম্বর ইউরো বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে ডাচরা। এর 3 দিন পর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। কোপা আমেরিকায় এবারের আসরে মাঠের লড়াই ছাপে ফুটবলারদের আগ্রাসী হয়ে ওঠার চিত্র ফুটবল বিশ্ব দেখছে কয়েকবার। তাই ফাইনালে খেলোয়াড়দের অখেলোয়াড় সুলভ আচরণ না করার অনুরোধ করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ার মাস্চেরানো। 22 বছরের কোপা আমেরিকা শিরোপার স্বাদ পাওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা দল আর্জেন্টিনার। তবে এবার সুযোগ দীর্ঘদিনের জমিয়ে রাখা আফসোস মেটানোর। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের দৌড়ে ফাইনালে চিলির মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। শিরোপা জিততে মুখিয়ে আছে দু দলই। তবে মাঠের খেলা যেন অশোভন কোনো ঘটনায় রূপ না নেয়, সেটাই আশা করছেন আর্জেন্টাইন ফুটবল তারকা মাস্চেরানো। স্বাগতিক চিলির সমর্থকদেরও আগ্রাসী না হওয়ার পরামর্শ দেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাস্চেরানোর ভাষায় ফুটবল কোনো যুদ্ধ নয়, তাই পরস্পরের প্রতি শ্রদ্ধার জায়গাটা আরো সমৃদ্ধ করা উচিত। উইম্বলডনের খবর। তৃতীয় দিনের খেলা তো জয় পেয়েছেন ফেভারিটরাই। পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন রজার ফেদেরার, অ্যান্ডি মারে নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড। অন্যদিকে নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরের বিপক্ষে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি সুইস তারকা রজার ফেদেরারকে। সরাসরি সেটে তিনি জয় তুলে নেন। কোয়েরিকে 6-4, 6-2 ও 6-2 গেমে হারান ফেডেক্স। অপর ম্যাচে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে হারিয়েছেন ডাচ তারকা রবিন হাসকে। 6-1, 6-1 ও 6-4 গেমে হারান তিনি এই ডাচ তারকাকে। এদিকে প্রথম রাউন্ডের দাপুটো জয়ের পর দ্বিতীয় রাউন্ডেই কোর্টে সেরেনার প্রভাব লক্ষ্য করা যায় পুরো সময় জুড়ে। প্রতিপক্ষ হাঙ্গেরিয়ার তিমিয়া বাবুসকে কোর্টে পাত্তাই দেননি এই মার্কিনী। 1 ঘন্টার ম্যাচে বাবুসকে 6-4, 6-1 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন সেরেনা।
এদিকে ছেলেদের এককে ডমিনিকা এস্ট্রেলা বার্গোসের বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয় সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে। 1 ঘন্টা 31 মিনিটের ম্যাচে বার্গোসকে 6-3, 6-4 ও 7-5 গেমে হারিয়ে আসলে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সদ্যই ফ্রেঞ্চ ওপেন জয়ী এই তারকা। ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের বিষয়টি সুইজারল্যান্ডের ওপরে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ফিফার 7 কর্মকর্তাকে ঘুষ নেওয়ার দায়ে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। 29 মে ফিফা কংগ্রেসের 2 দিন আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির উচ্চপদস্থ 7 কর্মকর্তাকে গ্রেফতার করে তারা। এতদিন এই বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ গভীরভাবে নজরদারি করলেও এর দায়ভার এখন পুরোপুরি সুইজারল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে তারা। এই বিতর্কের কারণে বেশ চাপে আছেন বর্তমানে ফিফার সভাপতির দায়িত্ব পালন করা সেপ ব্ল্যাটার। যদিও তিনি নিজেও বর্তমান মেয়াদে নির্বাচিত হবার পর এ বিষয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তার নিজের পদত্যাগ নিয়ে ফিফার নাটকীয় পরিবেশ সৃষ্টি হওয়ায় ঘুষ কেলেঙ্কারির বিষয়টি আরো জটিল আকার ধারণ করে। রিও অলিম্পিককে সামনে রেখে ব্রাজিলের গুয়ানাবারা সৈকতে পানি দূষণ মুক্ত অভিযানে নেমেছে ব্রাজিল। এ কাজে ইকো নৌযানগুলোকে 4 মাস পর আবারও সমুদ্রে নামানো হয়েছে। আগস্টের 15 থেকে 22 তারিখের মধ্যে রিওর গুয়ানাবারা সৈকতে মারিনা দ্য গ্লোরিয়া পয়েন্টে দ্বিতীয় দফায় অলিম্পিকের সেলিং ইভেন্টের প্রস্তুতিমূলক পর্ব অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 2016 অলিম্পিক্সের আগে আগামী মাসে অলিম্পিক সেলিং ইভেন্টের দ্বিতীয় পর্বের প্রস্তুতি অনুষ্ঠিত হবে রিওর এই সৈকতে। তবে এর আগে প্রথম পর্বের প্রস্তুতির সময় অ্যাথলেটরা সমুদ্রে মৃত প্রাণীদেহ ভেসে থাকায় ও পানিতে দুর্গন্ধের অভিযোগ তোলায় আয়োজকরা বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছে। তবে রিও ডি জেনেরো কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই দূষিত অংশ পরিষ্কারের প্রতিশ্রুতি দিলেও ব্রাজিলের মেরিন বিভাগ তা নিয়ে সংশয় জানিয়েছে। এদিকে 4 মাস আগে গুয়ানাবারা সমুদ্রকে দূষণমুক্ত করতে ইকোবোট ব্যবহার করা হলেও তা বেশি কার্যকর হয়নি বলে মেরিন বিশেষজ্ঞরা মত দেন। তারা বলেন, দূষিত এই পানি অ্যাথলেটদের শরীরে কোনোভাবে প্রবেশ করলে বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা রয়েছে। দলে নতুন ফুটবলার নেয়ার ক্ষেত্রে পারিশ্রমিক দেয়া নিয়ে উয়েফা কর্তৃপক্ষ পিএসজির ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া দলে ফুটবলার নেওয়ার সংখ্যাও বাড়ানো হয়েছে ইউএফা থেকে। ইউএফার ফিনান্সিয়াল বিভাগ থেকে দলবদলে পিএসজির ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 8টি জেলা। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় কুড়িগ্রামকে 8-1 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে পঞ্চগড় জেলা। প্রথম দিনের জমজমাট খেলা দেখতে স্টেডিয়ামে ছিল অনেক দর্শক সমাগম। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিয়ে একটা চ্যালেঞ্জ হলেও টি-20 সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা শুক্রবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। অনুশীলন নয়, বিজ্ঞাপন চিত্রের শুটিং এ দিন পার করল বাংলাদেশ ক্রিকেট দল। ইউনিট কর্মীদের দুর্ব্যবহারের মুখোমুখি সাংবাদিকরা। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট ফিফা প্রতিনিধি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *ST তে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।